সুপ্রিয় শিক্ষার্থী, সরকারি সরোয়ার্দী কলেজের অনলাইন লাইভ স্টুডিও থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থী, গত মঙ্গলবারে তোমাদের সাথে আমার একটি ক্লাস হয়েছিল, যেটা রসায়নের ইন্ট্রোডাক্টরি ক্লাস। সেই ক্লাসটির যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের ভিডিওটি তুলে নেওয়া হয়েছিল। ভিডিওটি আবার এডিট করে সেই ভিডিওটি তোমাদের জন্য দেওয়া হয়েছে। সেই ভিডিওর সাথে সেই ক্লাস ইন্ট্রোডাক্টরি ক্লাসের পরে আজকে ধারাবাহিকভাবে দ্বিতীয় ক্লাস হবে। প্রিয় শিক্ষার্থী, সেই ভিডিও ক্লাসটি আমাদের আপলোড দেওয়া আছে এবং তোমরা সেটা দেখে নিবে। আর যারা এখন সংযুক্ত হয়েছে তারা আমাদের কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে জানিয়ে দেবে, এবং তোমরা কমেন্ট বক্সে যারা নাম এবং রোল নাম্বার লিখবে এটাই কিন্তু আমরা হাজিরা হিসেবে ধরে নেব। আর প্রিয় শিক্ষার্থী, আর বলছি, যারা এখন সংযুক্ত হতে পারছো না, বাকিদের সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য তোমরা এই ভিডিওটি শেয়ার করো। এখনো যারা শেয়ার করনি, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও। তাহলে আমরা ফিরে আসি আমাদের আজকের ক্লাসে। সবাইকে স্বাগতম। আজকে রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের আজকে দ্বিতীয় ক্লাস। আমি প্রথমে আমার পরিচয় দিয়েছি, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। তাহলে আজকের পাঠ পরমাণু মডেল, অর্থাৎ গুণগত রসায়নকে কিন্তু আমরা 4টি ভাগে ভাগ করে পড়েছি। সেই ভাগের প্রথম ভাগ আমরা পড়াচ্ছি পরমাণু মডেল। এই যে পরমাণু মডেলের বিবর্তন, পরমাণু মডেলের বিবর্তন আমরা দেখতে পেয়েছি যে ডাল্টনের পরমাণু মডেল, যেখানে পরমাণুকে অবিভাজ্য ধরা হয়েছে, তারপর থমসন পরমাণু মডেল, কিসমিস পুডিং মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা বা এপারসোমার্ফের মডেল আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এই যে পরমাণু মডেল, কতগুলো পরমাণু মডেল আছে সেই বিষয়টা তোমাদের একটু ধারণা দিচ্ছি। ইতিপূর্বে কিন্তু তোমাদের রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা আমরা পড়িয়েছি। তাহলে ডাল্টনের পরমাণু মডেল 1803 খ্রিস্টাব্দে জন ডাল্টন যে ডাল্টনের পরমাণু মডেল দিয়েছেন সেটা তোমাদেরকে শুরুতেই পড়িয়েছি। থমসন পরমাণু মডেল আজকে তোমাদেরকে আলোচনা করব। থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই তিনটি আজকে তোমাদের সাথে আলোচনা হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আসি থমসন পরমাণু মডেল। 1898 সালে বিজ্ঞানী স্যার থমসন, যিনি ইলেকট্রন আবিষ্কার করেছেন, কত সালে মনে আছে? ওই যে আমরা পড়িয়েছিলাম ইট পরে নিচে, অর্থাৎ ইট মানে কি, ইলেকট্রন আবিষ্কার করেন থমসন। তাহলে থমসন 1897 সালে স্যার থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন এবং 1898 সালে তিনি পরমাণুর গঠন সম্পর্কে কিসমিস পুডিং মডেল প্রস্তাব করেন। তিনি বলেন যে পুডিং এর ভিতরে কিসমিস যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, অর্থাৎ পুডিং এর ভিতর কিসমিস যেমন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, পরমাণুতে ঠিক তেমনি নিরবিচ্ছিন্নভাবে বন্টিত ধনাত্মক আধানের মধ্যে ইলেকট্রন ছড়িয়ে থাকে। আমরা যদি আমাদের নিজস্ব ভাষায় বলি, তার এই মডেলকে আবার তরমুজ মডেল বলা যেতে পারে। তরমুজ মডেলটা কি আছে? তরমুজের রসালো অংশকে যদি আমরা ধনাত্মক আধান বিবেচনা করি এবং তরমুজের বিচিকে যদি আমরা ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন মনে করা হয়, তাহলে তরমুজের এই রসালো অংশের মধ্যে এই বিচিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকাকে থমসন পরমাণু মডেলের সাথে আমরা কিন্তু তুলনা করতে পারি। তাহলে আমরা দেখি, এই যে দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে তরমুজের যে রসালো অংশ, এই রসালো অংশ যে ছড়িয়ে আছে এবং এই যে বিচিগুলো ছড়িয়ে আছে। তাহলে আমরা কি বলেছিলাম যে তরমুজের কোন অংশটা বলেছিলাম? এই যে তরমুজের বিচিকে যদি আমরা ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন মনে করি, তাহলে তরমুজের রসালো অংশের মধ্যে এই যে বিচিগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে, থমসনের পরমাণু মডেল বলা হয়। আমরা কি দেখলাম? এই যে এই রসালো অংশটা হচ্ছে পজিটিভ চার্জ, এবং এই যে বিচিগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে আছে, এই বিচিগুলো হচ্ছে ইলেকট্রন। এই যে পুডিং মডেল, এবং এই যে এইখানে পুডিং এর সাহায্যে যে পুডিংয়ের ছড়ানো অংশ, এবং এই যে ইলেকট্রনগুলো হচ্ছে কিসমিস। তাহলে থমসন পরমাণু মডেল হচ্ছে, আমরা আমাদের দেশীয় ভাষায় আমরা এটাকে তরমুজ মডেলের সাথে তুলনা করেছি। বা তরমুজের রসালো অংশটা হচ্ছে পজিটিভ চার্জ, তার মধ্যে বিক্ষিপ্তভাবে আমাদের কি আছে, ইলেকট্রন ছড়িয়ে আছে, এই বিচিগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে থমসন পরমাণু মডেলটা বুঝতে পেরেছো। তাহলে এইবার আমরা আসি রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে কত বছর পরে?
1898 সালে থমসন যে পরমাণু মডেল দিয়েছেন, সেই পরমাণু মডেল পরীক্ষার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড কি করেছেন, আলফা কণা পরীক্ষা করেছিলেন। পরমাণু আলফা কণার মাধ্যমে তিনি নিউক্লিয়াস কি করেছিলেন, নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন বা পরমাণু নিউক্লিয়াস সেটা প্রমাণ করেছেন। অর্থাৎ বিজ্ঞানী রাদারফোর্ড 1911 খ্রিস্টাব্দে থমসনের পরমাণু মডেল পরীক্ষা করার জন্য তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ সম্পন্ন করেন এবং এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল উপস্থাপন করেন। এই যে তিনি এই মডেলকে, রাদারফোর্ডের এই মডেলকে সৌর মডেল বলা হয় বা সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। কেন এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়? কারণ হলো রাদারফোর্ড তার অ্যাটম মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন, এই জন্য এটাকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়। তাহলে আমরা দেখি এই রাদারফোর্ডের পরমাণু মডেলগুলো মডেলের স্বীকার্য। তাহলে রাদারফোর্ড কি বলেছিলেন? রাদারফোর্ড বলেছিলেন যে সকল পরমাণু অবিভাজ্য অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা। অতিশয় অর্থাৎ সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা এবং পরমাণুর দুটি অংশ থাকে। পরমাণুর কয়টি অংশ? একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত অংশ। তাহলে এখানে আমরা জানলাম প্রথম স্বীকার্য হচ্ছে পরমাণু কি অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা এবং পরমাণুর কয়টি অংশ? দুটি, অর্থাৎ নিউক্লিয়াস বহির্ভূত অংশ। রাদারফোর্ড যখন পরমাণু মডেল দেন তখন কিন্তু প্রোটন আবিষ্কার হয়নি। তাহলে এই যে দুটি অংশ আছে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত অংশ, নিউক্লিয়াসে কি থাকে? নিউক্লিয়াসে আমরা জানি প্রোটন এবং নিউট্রন থাকে এবং নিউক্লিয়াস বহির্ভূত অংশ থাকে ইলেকট্রন। তাহলে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন নিরপেক্ষ। অপরদিকে নিউক্লিয়াস বহির্ভূত অংশ থাকে ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। আবার এই যে পরমাণুর কেন্দ্র, রাদারফোর্ড তার আলফা কণা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছেন যে পরমাণুর কেন্দ্র অত্যন্ত ক্ষুদ্র ধনাত্মক চার্জযুক্ত একটি বস্তু আছে, একে বলা হয় নিউক্লিয়াস এবং পরমাণুর সমগ্র ভর এই নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তাই পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরকেই বোঝায়। এবং তিনি আরো কি বলেছেন যে সৌরজগতের সাথে যে তুলনা করেছেন, অর্থাৎ সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণমান গ্রহগুলোর ন্যায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করে। তাহলে এই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা কিছু স্বীকার্য দেখলাম। আরো কিছু স্বীকার্য আছে, অর্থাৎ পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। রাদারফোর্ড কি বলেছিলেন? পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কারণ পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান, এই জন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। আবার এই যে পরমাণুর সমগ্র আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতিশয় ক্ষুদ্র। এই ঘূর্ণনরত ইলেকট্রনের উপর দুই প্রকার বল কার্যকর হতে। তিনি বললেন কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল। এই দুই প্রকার, এটা হচ্ছে দুই হবে, এই দুই প্রকার বল পরস্পর সমান ও বিপরীত। অর্থাৎ এই কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান ও বিপরীত। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য দেখলাম। তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু তোমাদের কি বলতে পারি, এই কমেন্ট করে যদি আমাদের জানিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা সাথে সাথেই দিয়ে দিতে পারি। এবং এই জন্যই কমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছে তোমাদের। এবং ক্লাস চলাকালীন সময় তোমাদের যে বিষয়টি বোঝো না বা যে বিষয়টি তোমাদের বুঝতে কষ্ট হচ্ছে বা এই রিলেটেড যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দিতে পারো। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি কমেন্টে এখন পর্যন্ত কেউ কোনো প্রশ্ন করনি। আশা করব তোমরা কোনো বিষয় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবে এবং সাথে সাথে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দিতে। প্রিয় শিক্ষার্থী, এখনো বলছি, যারা এখনো ভিডিওটি শেয়ার করনি বা এই ক্লাসটি শেয়ার করনি তারা এই ক্লাসটি শেয়ার করে অন্য শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দাও। তাহলে আমরা দেখলাম রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যের সময় দেখলাম। এবার আমরা আসি সীমাবদ্ধতা। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাফল্যটা কি? তারপর আমরা সীমাবদ্ধতার দিকে যাই। তাহলে পরমাণুতে দুটি অংশের ধারণা দিয়েছেন, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলের সাথে কিন্তু পরমাণুর কয়টি অংশের ধারণা দিয়েছেন? দুটি অংশের ধারণা দিয়েছেন। একটা হচ্ছে ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব এবং পরমাণুর কেন্দ্রে যেখানে সমস্ত ভর পঞ্জীবিত, এবং পরমাণুর চার্জ নিরপেক্ষতা এবং পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে। অর্থাৎ দুইটি অংশ, পরমাণু নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত অংশ, এই দুইটি অংশের ধারণা তিনি দিয়েছিলেন এবং ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব প্রমাণ করেছিলেন এবং পরমাণুর নিউক্লিয়াসের আকার যে পরমাণুর আকারের তুলনায় অতিশয় ক্ষুদ্র সেটা প্রমাণ করেছেন এবং পরমাণুর সমস্ত ভর কেন্দ্রে পঞ্জীবিত থাকে, এই বিষয়টিও কে প্রমাণ করেছেন?
রাদারফোর্ড এবং পরমাণুর চার্জ নিরপেক্ষতা এবং পরমাণুতে দুই প্রকার ইলেকট্রন ঘূর্ণনকালে যে দুই প্রকার বল কার্যকর থাকে এই বিষয়টিও কিন্তু রাদারফোর্ড তার পরমাণু মডেলের মাধ্যমে প্রমাণ করেছে। এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাফল্য। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইবার আসি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। দেখো, রাদারফোর্ড তার পরমাণু মডেল কি করেছে? উনি তার পরমাণু মডেলকে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলেছে, অর্থাৎ সৌরজগতের সাথে সাদৃশ্যপূর্ণ দেখেছেন। এই যে সৌরজগতের সাথে সাদৃশ্যপূর্ণ দেখিয়েছেন, এই সাদৃশ্যপূর্ণ দেখানোটাই হচ্ছে অসামঞ্জস্য। কারণ এই যে সামগ্রিকভাবে গ্রহগুলো চার্জহীন, অর্থাৎ সৌরজগতের গ্রহগুলো চার্জহীন, কিন্তু ইলেকট্রন সমূহ কি ঋণাত্মক চার্জযুক্ত এবং পরস্পরকে বিকর্ষণ করে। আবার গ্রহগুলোর মধ্যে পরস্পরের মধ্যে মহাকর্ষ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। তাহলে একটি চার্জিত বস্তুর সাথে একটি চার্জহীন বস্তুর তুলনা অসামঞ্জস্যপূর্ণ নয়, অর্থাৎ অসামঞ্জস্য, অর্থাৎ সৌরজগতের সাথে পরমাণুর তুলনাটা সামঞ্জস্য নয়, এটি সীমাবদ্ধতা। আবার ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো চার্জযুক্ত বস্তু কণা বা কোনো বস্তু কণা যদি কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তা ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে। এই যে ক্রমাগত শক্তি বিকিরণ করতে থাকবে এবং ক্রমাগত যখন শক্তি বিকিরণ করতে থাকবে তখন শক্তি হারাতে থাকবে এবং শক্তি হারাতে হারাতে একসময় কি হবে? একসময় নিউক্লিয়াসে পতিত হবে। এবং এই যে একসময় নিউক্লিয়াসে পতিত হবে, তাহলে কি হয়? তাহলে কি রাদারফোর্ডের পরমাণু মডেলের অস্তিত্ব আর থাকে? অর্থাৎ একটা চার্জিত কণা ধনাত্মক চার্জকে কেন্দ্র করে যখন ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রন এরকম ঘুরতে থাকবে, তখন ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রন শক্তি হারাবে এবং শক্তি হারাতে হারাতে একটা সময় কেন্দ্রে পতিত হবে। তাহলে কি হবে? তখন কিন্তু আর এই রাদারফোর্ডের পরমাণু মডেল টিকে না। তাহলে এইটা একটা তার সীমাবদ্ধতা। আমরা একটা চিত্রের সাহায্যে দেখি। এই যে নেগেটিভ চার্জ ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে কি ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রন কেন্দ্রে পতিত হবে, তাতে পরমাণুর অস্তিত্ব বিনষ্ট হবে। কিন্তু প্রকৃতপক্ষে পরমাণুর অস্তিত্ব বিনষ্ট হয় না এবং এমনটি ঘটে না, ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না। এর ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড মডেলে নেই। আবার আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে এই মডেলে কোনো ধারণা দেওয়া হয়নি। অর্থাৎ ইলেকট্রন বৃত্তাকার পথে করে, না উপবৃত্তাকার পথে করে, না ডিম্বাকার পথে করে, অর্থাৎ ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে সেই কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে এই মডেলে কোনো ধারণা দেওয়া হয়নি। পরমাণুর বর্ণালী সম্পর্কেও এই মডেল কি দিতে পারে না, এই কোনো ব্যাখ্যা এই মডেল দিতে পারে না। আবার একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে কিভাবে ঘুরছে সে বিষয়ে কিন্তু কোনো ব্যাখ্যা এই রাদারফোর্ড মডেলে দেওয়া হয়নি। অর্থাৎ এই ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। প্রিয় শিক্ষার্থী, এই রাদারফোর্ডের পরমাণু মডেল দেখলাম, আমরা পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখলাম। এই পর্যন্ত যদি তোমাদের কোনো কি থাকে, এই পর্যন্ত যদি তোমাদের কোনো কিছু বোঝার থাকে, যদি তোমরা কোনো প্রশ্ন তোমাদের কাছে থাকে, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এখনই সেই প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদেরকে দিয়ে দিতে পারি। তাই প্রিয় শিক্ষার্থী, আমরা চাই যদি কোনো প্রশ্ন তোমাদের এখন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের প্রশ্নগুলো জানিয়ে দাও, তাহলে আমরা কি করব, আমরা তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখনো কেউ কমেন্ট করনি, তার মানে তোমাদের কোনো প্রশ্ন নেই। যদি তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, এখনো কমেন্ট করার সময় আছে, তোমরা কমেন্ট করে আমাদের বিষয়টি জানিয়ে দাও। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখলাম। তাহলে আমরা আবার চলে যাই পরবর্তীতে। তাহলে পরবর্তীতে কি আছে, আমরা এরপরে আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব পড়ব। তাহলে আমরা এই পর্যন্ত জেনেছি যে আলোক এক প্রকার শক্তি বা তরঙ্গ এবং তার নিরবিচ্ছিন্ন হওয়া উচিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত এই ধারণাই বলবৎ ছিল, কিন্তু 1900 খ্রিস্টাব্দে ম্যাক্স প্লাঙ্ক আলোক সম্পর্কে সম্পূর্ণ একটি নতুন তত্ত্ব প্রদান করেন। তিনি কি বলছেন? প্লাঙ্কের মতে আলো নিরবিচ্ছিন্ন নয়, অর্থাৎ প্লাঙ্কের মতে আলো কি, আলো নিরবিচ্ছিন্ন নয়। এই যে উনি বলেছেন যে আলোক নিরবিচ্ছিন্ন নয়, তাহলে কি হিসেবে, কিভাবে তিনি কি কথা বলেছেন? পদার্থ হচ্ছে
বিকিরিত শক্তি বিচ্ছিন্নভাবে, এই যে বিচ্ছিন্নভাবে নির্দিষ্ট একক শক্তির একক পরিমাণে, যেমন ক্ষুদ্র শক্তির প্যাকেট হিসেবে বের হয়, এবং এই নির্দিষ্ট এককের নাম হচ্ছে ফোটন। এবং তিনি কি বলেছেন, এই ফোটনের শক্তি বিকিরণের কম্পাঙ্কের সমান, অর্থাৎ এই ফোটনের শক্তি হচ্ছে ই এবং তার কম্পাঙ্ক হচ্ছে নিউ, তাহলে ই প্রপোর্শনাল নিউ, অর্থাৎ বিকিরণের কম্পাঙ্কের সমান। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে আমরা একটা ধ্রুবক এখানে বসাতে পারি। ধ্রুবকটা হচ্ছে এইচ। এইচটা হচ্ছে প্লাঙ্কে, এইচ একটি সমানুপাতিক ধ্রুবক যা প্লাঙ্কের ধ্রুবক নামে পরিচিত। এর মান হচ্ছে 6.626 গুণন 10⁻34 জুল সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্লাঙ্কের সমীকরণ কি পেলাম? E ইজিক্যাল টু এইচ নিউ। এই যে E ইজিক্যাল টু এইচ নিউ, অর্থাৎ আমি আবার সামারাইজ করছি, অর্থাৎ তিনি কি বলেছেন, প্লাঙ্ক কি বলেছে যে আলো নিরবিচ্ছিন্ন নয়, পদার্থ হতে বিকিরিত শক্তি বিচ্ছিন্নভাবে ক্ষুদ্র 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 শক্তির একক প্যাকেট হিসেবে বের হয়। এই নির্দিষ্ট শক্তির এই একক প্যাকেটের নাম হচ্ছে ফোটন, এবং এই আলোর এক কোয়ান্টাম শক্তি, অর্থাৎ এবং এই যে ফোটনের শক্তি, এই ফোটনের শক্তির পরিমাণ, এর শক্তি হচ্ছে বিকিরণের স্পন্দন সংখ্যা, অর্থাৎ কম্পাঙ্কের সমানুপাতিক। দ্যাট মিনস ই প্রপোর্শনাল নিউ, অর্থাৎ ই ইজিক্যাল টু এইচ নিউ। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করেই বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেল উপস্থাপন করেছেন। তাহলে আমরা আসি নিলস বোরের পরমাণু মডেল। আমরা একটা জিভ চিত্র দেখতে পাচ্ছি। এখানে কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী, তোমরা এই চিত্রটির দিকে একটু লক্ষ্য করো। একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, ঘুরতে ঘুরতে হঠাৎ কি হলো, সে শক্তি বিকিরণ করে কি করলো, উপরের শক্তি, আবার এই যে শক্তি শোষণ করে এই যে যখন শক্তি বিকিরণ করলো তখন উপর থেকে নিচে চলে আসলো, এই যে উপর থেকে নিচে চলে আসলো শক্তি বিকিরণ করে। আবার যখন শক্তি সে শোষণ করলো, যে আমরা দেখলাম যে শক্তি যখন শোষণ করলো, অর্থাৎ শক্তি যখন সে শোষণ করলো তখন তখন সে কি করলো, নিচ থেকে উপরে চলে গেল। ভালো মতো খেয়াল করো শিক্ষার্থীরা। আবার দেখাচ্ছি তোমাদের, এই যে ইলেকট্রন এই যে শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে আসলো। আবার কি হলো, এই যে উচ্চ শক্তি স্তরে থাকা অবস্থায় সে শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে আসলো, আর শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে। এই যে শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে এসেছে। তাহলে আমরা একটা মডেল দেখি, এই যে পাশাপাশি আমরা চিত্রটাও দেখতে পাচ্ছি। তাহলে পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যার জন্য বিজ্ঞানী নিলস বোর 1913 সালে তার বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। এই মডেল বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্কের বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, এবং এই মডেলের সাহায্যে তিনি রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা দূর করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু সেই রাদারফোর্ডের পরমাণু মডেলের ইলেকট্রন কিভাবে ধাপান্তরিত হয় সেই বিষয়টা কিন্তু চিত্রে আমরা দেখালাম। এইবার আমরা আসি বোর পরমাণু মডেলের, এই যে বোর পরমাণু মডেলের তিনটি স্বীকার্য। একটি হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত, তাহলে প্রথমটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত, অর্থাৎ তাহলে শক্তি স্তর সম্পর্কিত উনি বলেছেন পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এখানে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, বলছেন ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথ, এই যে বৃত্তাকার স্থায়ী কক্ষপথ, যেটা রাদারফোর্ড পরমাণু মডেলে যেটা আকার বলা হয়নি, কক্ষপথের আকার বলা হয়নি, বোর মডেলে কিন্তু এই যে কক্ষপথের আকার বলে দিয়েছে, কতগুলো বৃত্তাকার স্থায়ী কক্ষপথে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তন করে। এবং কি বলছে, এইরূপ আবর্তনের সময় ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না, ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে না, ইলেকট্রন শক্তি শোষণ আমরা কিন্তু দেখেছি প্রিয় শিক্ষার্থী। এই যে আগের চিত্রটাতে কি দেখেছি, যে ইলেকট্রন একই কক্ষপথে থাকা অবস্থায় শক্তি শোষণও করছে না বিকিরণও করছে না। তবে যদি ইলেকট্রন শক্তি যদি সে বিকিরণ করে তবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপান্তরিত হয়, শক্তি যদি শোষণ করে তাহলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হয়। কিন্তু একই কক্ষপথে থাকাকালে কিন্তু সে শক্তি শোষণও করে না, শক্তি বিকিরণও করে না, শুধুমাত্র ধাপান্তরের সময় শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। এটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। এইবার কৌণিক ভরবেগ, অর্থাৎ একটি নির্দিষ্ট বোর পরমাণু বলছেন যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ থাকবে। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ থাকবে এবং একটি নির্দিষ্ট শক্তি স্তরে
এই যে একটি নির্দিষ্ট শক্তি স্তরে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2 গুণিতক, অর্থাৎ কৌণিক ভরবেগ mvr = nh/2π n × h/2π। তাহলে এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে কৌণিক ইলেকট্রনের বেগ, r হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ, n হচ্ছে কততম শক্তি স্তর 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, এই যে 1 2 3 ইত্যাদি ইত্যাদি পূর্ণ সংখ্যা, এবং h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। h এর মান আমরা দেখলাম যে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড বা 6.63 আমরা লিখতে পারি। তাহলে এই হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। আরেকটি হচ্ছে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ধাপান্তরের সময় শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। এই যে আমরা এখানেও দেখব যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ধাপান্তরের সময় শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। অর্থাৎ ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হলে শক্তির শোষণ ঘটবে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হলে শক্তির শোষণ ঘটবে এবং উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপান্তরিত হলে শক্তির বিকিরণ ঘটবে। তবে এই শক্তি শোষিত এবং এই যে একটা শক্তি স্তর প্রিয় শিক্ষার্থী এবং এটা একটা শক্তি স্তর, এই দুইটা শক্তি স্তর, এখানে ইলেকট্রন যে ধাপান্তরিত হতে তার কতটুকু শক্তি লাগবে বা অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে তার কতটুকু শক্তি লাগবে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে সে কতটুকু শক্তি বিকিরণ করবে তা নির্ভর করে দুই শক্তি স্তরের পার্থক্যের উপর। অর্থাৎ এই যে দুই শক্তি স্তরের পার্থক্য ডেল ই ইজিক্যাল টু, আমরা যদি এটাকে আমরা যদি E2 ধরি, এইটাকে আমরা ধরি হচ্ছে E2 এবং এইটা হচ্ছে E1, এটা হচ্ছে E1, তাহলে এই যে ডেল ই সমান কি হবে? ডেল ই সমান হচ্ছে E2 মাইনাস, অর্থাৎ E2 মাইনাস ডেল হচ্ছে E2 মাইনাস E1, অর্থাৎ ডেল ই হচ্ছে এই ডেল ই সমান E2 মাইনাস E1। তাহলে ডেল ই E2 অর্থাৎ তার আমরা লিখতে পারি ডেল ই ইজিক্যাল টু h নিউ, ডেল ই ইজিক্যাল টু আমরা h নিউ লিখতে পারি, অর্থাৎ দুই শক্তি স্তরের শক্তির পার্থক্যে সমান। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে জানলাম কি ডেল ই ইজিক্যাল টু h নিউ, অর্থাৎ এই যে বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ এটা কি দুই শক্তি স্তরের এই h নিউ এবং এই দুই শক্তি স্তরের পার্থক্য সমান। তাহলে এই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য। রাদারফোর্ডের পরমাণু মডেলের কয়টি স্বীকার্য? 3টি স্বীকার্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যসমূহ বুঝতে পেরেছো কিনা সেটা আমাদের যদি কমেন্ট করো, তাহলে যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেটা চেষ্টা করা হবে তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এখন পর্যন্ত কোনো কমেন্ট পাচ্ছি না বা কোনো ধরনের কমেন্টস তোমরা এখনো করোনি, তো এখনো যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দেখলাম হচ্ছে কি, আমরা দেখলাম বোর পরমাণু মডেলের স্বীকার্যসমূহ। এইবার আমরা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার দিকে যাব। তাহলে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখি। তাহলে বোর পরমাণু মডেল হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে কি বলছি, যে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন কারা? এই যে হিলিয়াম প্লাস এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন, লিথিয়াম 2 প্লাস, এরা এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন। অর্থাৎ হিলিয়াম এবং হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সঙ্গে বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। আবার এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রনের ধাপান্তরের জন্য বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা তৈরি হওয়ার কথা, কিন্তু এই উচ্চ শক্তির বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে প্রতিটি রেখার স্থানে একাধিক রেখা অবস্থান করছে, কিন্তু এই মতবাদে তার কোনো ব্যাখ্যা নেই। আবার হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা, কিন্তু আমরা বর্ণালী কতগুলো রেখার সিরিজ পাই, তার ব্যাখ্যা এখানে নেই। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আরো আসে যে বোর মতবাদে পরমাণুতে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনের অবস্থান ও তার গতিবেগ, এই যে ইলেকট্রনের অবস্থান ও তার গতিবেগ কি করা হয়েছে, তার গতিবেগ সুনির্দিষ্ট করা হয়েছে। কিন্তু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তাটা পড়বো এখনই। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে সম্ভব না, তা অসম্ভব। কারণ হাইজেনবার্গ কি বলেছেন যে একটি গতিশীল কণার অবস্থান ও ভরবেগ একই সাথে
নির্ভুলভাবে নির্ণয় করা যায় না, কিন্তু বোর মতবাদে কিন্তু পরমাণুতে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন অবস্থান ও গতিবেগ সুনির্দিষ্ট করা আছে, কিন্তু এটা সম্ভব না। আবার এই বোর পরমাণু মডেল বর্ণালী রেখার তীব্রতা সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরমাণুতে ইলেকট্রনের ঘূর্ণনের প্রধান শক্তি স্তরের মধ্যে, অর্থাৎ এই যে প্রধান শক্তি স্তরের মধ্যে কি আছে, কতগুলো উপশক্তি স্তর বিদ্যমান, অর্থাৎ প্রধান শক্তি স্তরের মধ্যে কতগুলো উপশক্তি স্তর বিদ্যমান। বোর পরমাণু মডেল এই উপশক্তি স্তর সম্পর্কে কোনো তথ্য দেয়নি। বোর পরমাণু মডেল জিম্যান প্রভাব এবং স্ট্রাক প্রভাব ব্যাখ্যা করতে পারেনি। এই যে আমরা দেখছি যে এই যে নো ম্যাগনেটিক ফিল্ড, তখন একটি রেখা, এই ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতি যখন একটা রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে, একটা বর্ণালী রেখা একাধিক বর্ণালী রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে, এর ব্যাখ্যা কিন্তু বোর দিয়ে দিতে পারেনি। আবার তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটি রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে, বর্ণালী রেখা একাধিক রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে, তার ব্যাখ্যা কিন্তু বোর পরমাণু মডেলে দেওয়া হয়নি। অর্থাৎ বোর পরমাণু মডেল স্টার্ক ইফেক্ট এবং জিম্যান ইফেক্ট ব্যাখ্যা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা বোর পরমাণু মডেলের অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ সমীকরণ আমরা নির্ণয় করব। আমরা দেখি এটা আমরা এই যে এই পরমাণুটার দিকে তাকাই, অর্থাৎ মনে করি হাইড্রোজেন বা হাইড্রোজেন অনুরূপ কোনো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ জেডি। এই যে এটা একটা হাইড্রোজেন সদৃশ বা হাইড্রোজেন অনুরূপ পরমাণু, এই কেন্দ্রে হচ্ছে তার চার্জের পরিমাণ জেডি। জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে প্রোটন বা ইলেকট্রনের চার্জ। তাহলে জেড যদি 5টি ইলেকট্রন থাকে তাহলে 5e, অর্থাৎ এই প্রোটন থাকলে প্রোটনের সংখ্যা হচ্ছে যে, আর ইটা হচ্ছে তার চার্জ। তাহলে আমরা মনে করি ওই পরমাণুতে উপস্থিত একটি মাত্র ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে, অর্থাৎ এই যেহেতু হাইড্রোজেন অনুরূপ পরমাণু, হাইড্রোজেন অনুরূপ কোনো পরমাণু, তাহলে এই যে একটি ইলেকট্রন এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে, যে আর ব্যাসার্ধের বৃত্তে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, এই যে আবর্তন করছে, কি বৃত্তাকার পথে ভি বেগে আবর্তন করছে। তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনটির উপর আকর্ষণ বল জেড ই ইন্টু ই বাই আর স্কোয়ার, অর্থাৎ কেন্দ্রমুখী বল কি দাঁড়াচ্ছে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। অর্থাৎ এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন যে ঘুরছে তার কেন্দ্রমুখী বল হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আবার কেন্দ্র বিমুখী বল কি হচ্ছে, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই যে এই সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতে থাকলে ওর কেন্দ্রমুখী এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হবে। তাহলে এই যে কেন্দ্রমুখী বল জেড স্কোয়ার বাই আর এবং এম ভি স্কোয়ার বাই, এই দুটো পরস্পর সমান। তাহলে এখানে আমরা ভি স্কোয়ারের মানটা বের করতে পারি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, জেড স্কোয়ার বাই এম আর। কারণ উভয় পক্ষ থেকে আর, এই যে উভয় পক্ষ থেকে আর গুণ করলে এখান থেকে আর চলে যাবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার বোর মতবাদ অনুসারে একটি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট, অর্থাৎ এই যে এম ভি আর ইকুয়াল টু এন ইজ বাই 2 পাই, এখানে এন ইজ ইকুয়াল টু 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে ভি এর মান কি পাই, ভি এর মান হচ্ছে এন ইজ বাই টয়েস পাই এম আর, এন ইজ টয়েস পাই এম আর। তাহলে ভি স্কয়ার সমান কি, আমরা এটাকে বর্গ করি, এইটাকে আমরা বর্গ করলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এন স্কয়ার এইচ স্কয়ার বাই 2 কে বর্গ করলে 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার। এবং 1 ও 3 সমীকরণ হতে আমরা কি পাই, আমরা এর আগের 1 নম্বর সমীকরণ কিন্তু আমরা ভি স্কয়ার সমান কি বসিয়েছি, ভি স্কয়ার সমান আমরা কি পেয়েছি, জেড স্কয়ার বাই এম আর। আর এখানে আমরা কি পাচ্ছি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু এটা এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার। তাহলে 1 ও 3 হতে পাই আমরা জেড স্কয়ার বাই এম আর এবং এন স্কয়ার এইচ স্কয়ার 4 পাই স্কয়ার এম স্কয়ার আর স্কয়ার এটা। তাহলে এখান থেকে আমরা যদি এই উভয় পক্ষকে এম আর দ্বারা গুণ করলে তাহলে জেড স্কয়ার সমান আমরা কি পাচ্ছি, এন স্কয়ার এইচ স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম আর, বা আর এর মান হচ্ছে এন স্কয়ার এইচ স্কয়ার নিচে 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার। অর্থাৎ এইটা হলো এনতম কক্ষপথের, ইহাই হলো যে এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। এটা হলো কার সমীকরণ, ব্যাসার্ধের সমীকরণ। এই যে এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, যদি আমাদের পরীক্ষা আসে যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ সমীকরণ, তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা পারবে এটা। তারপরে যদি সমীকরণের কোনো জায়গায় বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে বলো, কমেন্ট বক্সে তোমরা লেখো, আমি সেই অংশটি বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা কি দেখলাম, এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। তাহলে এনতম কক্ষপথের শক্তির সমীকরণ আমরা নির্ণয় করব। আমরা কি এনতম কক্ষপথের শক্তির সমীকরণ, তাহলে ইলেকট্রন মোট শক্তি কি, স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। এনতম কক্ষপথের মোট শক্তি
তাহলে আমাদের আমাদের স্থিতিশক্তি কি জেড স্কোয়ার বাই আর আর, এবং গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই দুটার যোগফল, তাহলে জেড স্কোয়ার বাই আর প্লাস হাফ ইন্টু এম জেড স্কোয়ার বাই, আমরা এই যে ভি স্কোয়ারের মানটা বসালাম, ভি স্কোয়ারের মান আমরা 1 নম্বর সমীকরণ জেড স্কোয়ার বাই এম আর। তাহলে এখান থেকে আমরা জেড স্কোয়ার বাই আর, এই যে এম, এই এমটা কেটে যায়, তাহলে উভয় পক্ষ থেকে কমন নেই জেড স্কোয়ার বাই আর, তাহলে কি হয় জেড স্কোয়ার বাই 2r হয়। এই সমীকরণটা আমরা পাই। এরপরে তাহলে জেড স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই আর, এই আর এর মানটা কিন্তু একটু আগে আমরা বের করেছি, সে আর এর মানটা এখানে আমরা বসিয়ে দেব। আর এর মানটা বসিয়ে দিলে তাহলে কি হচ্ছে, এই 2 এটা ভাগ থাকলে উল্টে যায়, এই 2 কে 4 দ্বারা ভাগ করলে 4, এই যে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, তাহলে কি হচ্ছে 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 আর নিচে এন স্কয়ার এইচ স্কয়ার। তাহলে ইহাই হলো এই এম তম কক্ষপথের ইলেকট্রনের শক্তির সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এই দুইটা সমীকরণ তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্ট বক্সে একটু আমাদের জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা এই সমীকরণটি বুঝতে পেরেছো কিনা, এবং এই সমীকরণটি তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। তাহলে এবার আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা দেখি। হাইজেনবার্গ কি বলেছিলেন? বিজ্ঞানী হাইজেনবার্গ নিশ্চিতভাবে গাণিতিকভাবে প্রমাণ করেন যে যদি কোনো গতিশীল কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায় তাহলে ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে। অর্থাৎ গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে নির্ণয় করা যায় না। তাহলে বিজ্ঞানী হাইজেনবার্গ কি বলেছেন প্রিয় শিক্ষার্থীরা? যে কোনো গতিশীল কণার অবস্থান ও ভরবেগ একই সাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। যদি অবস্থান সঠিকভাবে নির্ণয় করা হয় তাহলে কি ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে। আবার যদি ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় তাহলে অবস্থান কি হবে? অবস্থান অনিশ্চিত হয়ে পড়বে। অর্থাৎ একই সাথে কোনো গতিশীল কণার অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না। এই ছিল হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আমরা দেখি যে এই যদি কোনো অবস্থানের অনিশ্চয়তা, অর্থাৎ যদি কোনো কণার অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা ডেল পি হয়, তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে এই ডেল এক্স গুণন ডেল পি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এবার আমরা প্রমাণ করব ইলেকট্রনের তরঙ্গ কণার দ্বৈত সমীকরণ বা ডি ব্রগলি সমীকরণ। বিজ্ঞানী ডি ব্রগলি প্রমাণ করেন যে ইলেকট্রন একই সাথে কণা ধর্ম এবং তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান। তাহলে আমরা আসি, আমরা আইনস্টাইনের এইটা আমরা প্রমাণ করব। তাহলে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ হতে আমরা কি পাই? আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ হতে পাই আমরা E = mc স্কয়ার। এখানে E হচ্ছে মোট শক্তি, m হচ্ছে কণার ভর, c হচ্ছে আলোর বেগ। আবার প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমরা কি পাই? E = h নিউ। তাহলে E = বিকিরণের শক্তি, h প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে বিকিরণের কম্পাঙ্ক। তাহলে আমরা আবার লিখতে পারি E = এই যে h ইনটু নিউ ইজ ইকুয়াল টু c বাই ল্যামডা। এই যে আমরা লিখতে পারি এই নিউ সমান c বাই ল্যামডা, নিউ সমান c বাই ল্যামডা। তাহলে আমরা কি লিখতে পারি? h ইজ ইকুয়াল টু e ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। এই যে e ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা 1 ও 2 নম্বর সমীকরণ কি আছে? e ইজ ইকুয়াল টু mc স্কয়ার, আর এখানে কি আছে? e ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। তাহলে আমরা কি লিখতে পারি? mc স্কয়ার ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। তাহলে আমরা 1 ও 2 হতে কি পাই? এই যে hc বাই ল্যামডা ইজ ইকুয়াল টু mc স্কয়ার, বা h বাই ল্যামডা ইজ ইকুয়াল টু mc, উভয় পক্ষকে c দ্বারা ভাগ করি। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ল্যামডা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে h বাই mc। অর্থাৎ এই ল্যামডা সমান, এটা কিন্তু আমরা বলতে পারি প্রপোর্শনাল 1 বাই কি mc। কেন আমরা 1 বাই mc বলতে পারি? কারণ হচ্ছে যে h তো ধ্রুবক তুলে দিলে আবার সমানুপাতিক। অর্থাৎ mc মানে কি? ভরবেগ। mc হচ্ছে ভরবেগ, যেটাকে আমরা p দ্বারাও প্রকাশ করতে পারি। mc হচ্ছে ভরবেগ। এই যে ভরবেগ, এই ভরবেগ কিন্তু কি? এই ভরবেগ তরঙ্গ দৈর্ঘ্য, ভরবেগ বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, ভরবেগ বাড়লে ব্যস্তানুপাতিক, ভরবেগ বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে এবং ভরবেগ কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। এটাই হলো, এই সমীকরণটাই হলো ডি ব্রগলি তরঙ্গ কণা সম্পর্কিত সমীকরণ। এই সমীকরণে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম প্রকাশ করে। কোন কণার ভর যত বেশি হবে ওর তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে, ভর যত কম হবে তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি। অর্থাৎ ক্ষুদ্র কণার তরঙ্গ দৈর্ঘ্য বিদ্যমান, অর্থাৎ ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম বিদ্যমান। এই ছিল আমাদের কি? ইলেকট্রনের তরঙ্গ কণা দ্বৈত সমীকরণ। এই যে ইলেকট্রন, এই যে কক্ষপথে ইলেকট্রনের বিচরণ পথে ইলেকট্রনের চলন,
ইলেকট্রন, একই সাথে কণা এবং তরঙ্গ। যে সমীকরণটা আমরা প্রমাণ করেছি সেই সমীকরণটা হচ্ছে বিজ্ঞানী লুই ডি ব্রগলি 1924 সালে কিন্তু প্রমাণ করেছিলেন যে ইলেকট্রনের একই সাথে কণা ও তরঙ্গ ধর্ম বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তাহলে রসায়নের কিন্তু তোমাদের সাথে দুটি ক্লাস হয়েছে। প্রথম ক্লাসটা কিন্তু আমরা আমাদের ভিডিওতে কিছু প্রবলেম হয়েছিল আমাদের স্টুডিওতে, সেই যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিওটা আমরা তুলে নিয়েছিলাম, ভিডিওটি আবার আপলোড করে দিয়েছি। তোমরা এই দুটি ক্লাস দেখবে। আগামী রবিবারে আবার রসায়ন ক্লাস আছে, সেই ক্লাস নেবেন তোমাদের আমাদের রসায়ন বিভাগের প্রভাষক সরোয়ার আলম আকন, এবং আমার সাথে তোমাদের আবার দেখা হবে কবে মনে করতে পারো? আবার দেখা হবে আগামী মঙ্গলবার। প্রিয় শিক্ষার্থী, যদি এখন পর্যন্ত তোমাদের কোনো সমস্যা থাকে, যেমন মেহেদি হাসান বলেছে যে সূত্রটা আরেকটি বুঝিয়ে দাও, তুমি কোন সূত্রের কথা বলেছো? ঠিক আছে, আমরা তোমার মেহেদি হাসান সূত্রটি আমরা আরো একবার বুঝিয়ে দিচ্ছি আমাদের শিক্ষার্থী। এই যে ডি ব্রগলির সমীকরণ, কথা মেহেদি বুঝতে চেয়েছি, তাহলে ডি ব্রগলির সমীকরণ হচ্ছে ইলেকট্রনের তরঙ্গ কণা দ্বৈত সমীকরণ। এই তরঙ্গ কণা দ্বৈত সমীকরণ আমরা এই যে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ হতে কি পাই? ইজিক্যাল টু এমসি স্কয়ার, এই যে আইনস্টাইনের যে আপেক্ষিক এই যে ভর শক্তি সমীকরণ, এবং এই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ইজিক্যাল টু এইচ নু, এই দুটো সমীকরণ তোমাদের জানা। তাহলে এই নিউ ইজিক্যাল টু সি বাই ল্যামডা, তাহলে নিউ এর মানটা বসাই এইচ ইনটু সি বাই ল্যামডা, তাহলে ই ইজিক্যাল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে 1 এবং 2 নং সমীকরণ দেখে খেয়াল করো যে ই ইজিক্যাল টু এমসি স্কয়ার, ই ইজিক্যাল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে দুইটা সমীকরণের একই পার্শ্ব যদি সমান হয়, তাহলে এই সমীকরণ অপর পার্শ্ব সমান, অপর পার্শ্ব আমরা লিখতে পারি। অর্থাৎ ই ইজিক্যাল টু এমসি স্কয়ার, ই ইজিক্যাল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে আমরা কি লিখতে পারি? এমসি স্কয়ার বাই এইচ সি বাই ল্যামডা, আমরা তাই লিখেছি। 1 ও 2 হতে পাই। তখন কি উভয় পক্ষকে আমরা সি দ্বারা গুণ করেছি, দ্বারা ভাগ করেছি, তাহলে এইচ সি বাই এইচ বাই ল্যামডা ইকুয়াল টু এমসি হয়। এমসি কিন্তু ভর গুণন বেগ, ভরবেগ, ল্যামডা প্রপোর্শনাল এইচ বাই এমসি। অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে? ল্যামডা প্রপোর্শনাল 1 বাই এমসি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ভরবেগের বাস্তবানুপাতিক। অর্থাৎ ভর বেশি হলে বা ভরবেগ বেশি হলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হবে, এবং ভরবেগ কম হলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, অর্থাৎ ক্ষুদ্র কণার তরঙ্গ ধর্ম থাকবে। এইটাই হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ কণা দ্বৈত সমীকরণ। হাইজেনবার্গের অনিশ্চয়তার কথা বলছে, অর্থাৎ কোন গতিশীল কণার একই সাথে কোন গতিশীল কণার অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা যায় না, নির্ভুলভাবে নির্ণয় করা যায় না। যদি নির্ণয় করা হয় তবে কিছুটা ত্রুটি থাকবে, অর্থাৎ নির্ভুলভাবে কোন গতিশীল কণার অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায় না। যদি আমরা নির্ণয় করি, যদি ধরো ভরবেগ সঠিকভাবে নির্ণয় করতে গেলে অবস্থান অনিশ্চিত হয়ে পড়বে, আবার অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে গেলে ভরবেগ অনিশ্চিত হয়ে পড়বে। তাহলে যদি অবস্থানের অনিশ্চয়তা ডেল এক্স এবং ভরবেগের অনিশ্চয়তা ডেল পি হয়, তাহলে এই দুটো অবস্থানের অনিশ্চয়তা গুণন ভরবেগের অনিশ্চয়তা, এই দুইটার গুণফল গ্রেটার দ্যান ইজিক্যাল টু এইচ বাই 4 পাই, অর্থাৎ এই দুটোর গুণফল গ্রেটার দ্যান ইজিক্যাল টু এইচ বাই 4 পাই। এটা এবং এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এইটা হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আর কেউ কোনো কমেন্ট করেছে কিনা কোনো কিছু বিষয়টা আমি দেখে নিচ্ছি, আর না হলে আমরা আজকের ক্লাস এখানেই বুঝিয়ে দেব। মেহেদি হাসান, তুমি তো তোমার যে বিষয়টি তুমি বুঝতে চেয়েছিলে সে বিষয়টি আবার রিপিট করলাম, আশা করি তুমি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আবার দেখা হবে।